সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি বিএমএস এর সভাপতি রোজিনা খাতুন। শুভ সকাল, কেমন আছেন আপু? শুভ সকাল আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা বলছিলাম মিডওয়াইফারি সোসাইটি সম্পর্কে, কিন্তু শুরুতেই জানতে চাই মিডওয়াইফ আসলে কি, এই প্রফেশনটা কি এবং এটা কিভাবে কাজ করে? আসলে মিডওয়াইফ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আসলে হচ্ছে প্রথমে যদি ওনার পড়াশোনা থেকে বলি যে মিডওয়াইফ আসলে কিভাবে তৈরি হয়, তো মিডওয়াইফ হতে গেলে প্রথমে হচ্ছে তাকে এসএসসি কমপ্লিট করার পরে একটা গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকে হচ্ছে 3 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে হয়। তারপর হচ্ছে তাকে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত হইতে হয় এবং যেটা আইসিএম স্ট্যান্ডার্ড কারিকুলাম অনুযায়ী তাকে প্র্যাকটিস করতে হয়। তখনই সে একজন দক্ষ মিডওয়াইফ হিসেবে প্রতিষ্ঠিত হয়। মিডওয়াইফরা মূলত কাজ করে গর্ভবতী মায়েদের এবং হচ্ছে প্রসবকালীন প্রসব পরবর্তী সেবা দিয়ে থাকেন, সম্পূর্ণ সেবাটুকুই একজন মিডওয়াইফ দিয়ে থাকেন। পাশাপাশি হচ্ছে শিশু স্বাস্থ্য সেবা এবং হচ্ছে প্রজনন স্বাস্থ্য সেবার পুরোটাই একজন মিডওয়াইফ করে থাকেন। এবং হচ্ছে মিডওয়াইফরা নারী স্বাস্থ্য সুরক্ষায় একজন সহযোদ্ধা হিসেবে কাজ করেন। আচ্ছা, এই যে প্রতিষ্ঠানটা বা মিডওয়াইফারি সোসাইটি, এটা কবে থেকে শুরু হয়েছে বা এটা এতটা এখন পপুলার হয়তো বা আরও আস্তে আস্তে হবে, কিন্তু এখন সবাই সচেতন এবং সবাই এই জিনিসটা নিয়ে ভাবে একটু টেক কেয়ারের জন্য, সেইটা কেন এত বেশি নেসেসারি? আসলে আমাদের এই বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি প্রতিষ্ঠিত হয় 2010 সাল থেকে। তো এটা আসলে একটা পেশাজীবী সংগঠন, যারা হচ্ছে বাংলাদেশে মিডওয়াইফ আছে এই পেশাগত সংগঠনের কারণেই এই আমাদের অ্যাসোসিয়েশনের নামটা হচ্ছে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি মূলত কাজ করে মিডওয়াইফদের পেশাগত স্বীকৃতি প্রদান করা, তাদের কাজের মূল্যায়ন করা এবং হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে মিডওয়াইফরা কীভাবে কাজ করতেছে এবং প্রাইভেট সেক্টরগুলোতে কীভাবে মিডওয়াইফ আসলে প্রয়োজন। যেমন আপনি দেখে থাকবেন যে বাংলাদেশে হচ্ছে যে সিজারিয়ান সেকশনের রেট প্রায় 52%, একটা উন্নয়নশীল দেশে আসলে এটা অনেক বেশি হাই। সো সাধারণ মানুষ তো আসলে মিডওয়াইফ সম্পর্কে জানে না, তো আসলে উচিত যে আমি কার কাছ থেকে সেবাটা নিব। আমরা যেমন স্পেশালিস্ট, যেমন ডেন্টিস্ট বা হচ্ছে কার্ডিওলজিস্টের কাছে যাই, তো একজন মা প্রেগনেন্ট হওয়ার আগে থেকে চিন্তা করবে যে আসলে আমার কার কাছে যাওয়া উচিত। তো একজন মা প্রথমেই হচ্ছে তার কখন সে বাচ্চা নেবে, তার বাচ্চা নেওয়ার বয়সটুকু মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইম কখন এবং একটা বাচ্চা নেওয়ার পরে গ্যাপ কতটুকু দিবে, তার ডেলিভারিটা কে করাবে, পুরো একটা প্রসেস এবং পুরো জার্নিটাই একজন মিডওয়াইফের কাছ থেকে সে পুরো সেবাটা পাবে। অবস্থায় পুরো কাউন্সেলিংটাও সেখান থেকে নিতে পারছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে একজন মিডওয়াইফ গর্ভধারণের আগ থেকেই হচ্ছে একজন মাকে কাউন্সেলিং করে, যেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং। এটা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত এবং নিরাপদ প্রসব নিশ্চিত করে একজন মিডওয়াইফ, পরবর্তীতে ডেলিভারি পরেও 42 দিন একজন মিডওয়াইফ সেবা প্রদান করে, সাথে সাথে নবজাতকের যে সেবা এটাও একজন মিডওয়াইফ প্রদান করে। আচ্ছা, একজন মিডওয়াইফের হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? ওই যে আবার প্রথমে বললাম যে প্রথমেই হচ্ছে তাকে এসএসসি কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে একটা গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকে মিডওয়াইফারি ট্রেনিং এ কি কি করানো হয়, মানে তার নিজের মধ্যে কি কি ক্যাপাবিলিটি থাকতে হবে? ট্রেনিং তো অনেকেই করেন, কিন্তু বেটার করার জন্য বা কি কি জিনিস আপনাদের ওখানে শেখানো হয়? এটা পুরোটাই হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম কোর্স, পুরো 3 বছরই হচ্ছে ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়ানোটা হয়। আর বেসিক্যালি এখানে হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো ফার্স্ট দিকে থাকে, পরে হচ্ছে আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটাই থাকে। এবং আমরা 3 বছর কোর্স কমপ্লিট করার পরেও হচ্ছে আবার হচ্ছে 6 মাসের একটা ইন্টার্নশিপ কোর্স থাকে। দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত হই নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে, তখন গিয়ে সে একজন মিডওয়াইফ হিসেবে আত্মপ্রকাশ করে। বা যারা এই ধরনের মিডওয়াইফ চান, তাহলে তারা কিভাবে প্রসেসটা করবেন? কেউ যদি চায় আসলে এই প্রফেশনে আসতে, আসলে আমি বলবো যেটা প্রথমে এই প্রফেশন সম্পর্কে জানা, আসলে মিডওয়াইফ আসলে কোথায় কাজ করে, কাদের নিয়ে কাজ করে, এই জিনিসগুলো জেনে তারপরে হচ্ছে এসএসসি কমপ্লিট করার পরে তার হচ্ছে এই একটা গভর্নমেন্টের সার্কুলার হয়, তখন সে এটাতে অ্যাডমিশন টেস্ট দিবে, দেওয়ার পরে সিলেক্টেড হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যারা প্রেগনেন্ট মহিলারা আছেন তাদের টেক কেয়ার বা তাদের কাউন্সেলিংটা কিভাবে করা হয়? এটা আসলে প্রথমেই হচ্ছে আমরা আসলে হোম সার্ভিসটা খুবই কম আমাদের দেশে, আসলে এটা অতটা অ্যাভেলেবেল না। তো আমরা সবসময়ই বলে থাকি স্বাস্থ্যকেন্দ্রে এসে সেবাটা নেওয়ার জন্য।
তো একজন মিডওয়াইফ আসলে ওই যে বললাম প্রি কনসেপশনাল কাউন্সেলিং থেকে শুরু করে যে কিভাবে সে প্রস্তুতি নেবে যে আমি এখন বাচ্চা নিব, আমার শরীর আসলে বাচ্চা নেওয়ার জন্য আসলে ক্যাপাবল কিনা, এবং হচ্ছে আমি আদৌ বাচ্চা নিতে পারবো কিনা, আমার এর আগের আসলে কোনো প্রস্তুতির দরকার আছে কিনা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একজন মিডওয়াইফ তাকে কাউন্সেলিং করবে। এবং হচ্ছে পরিবার পরিকল্পনার বিষয়টা পুরো প্রজনন স্বাস্থ্যের পুরোটাই একজন মিডওয়াইফ করে থাকে। তো আমি বলবো মিডওয়াইফ আসলে একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ, যেখানে হচ্ছে একজন মা যখন আমার কাছে আসে তখন আমি তাকে পুরো সার্ভিসটাই দিতে পারতেছি। এবং হচ্ছে তাকে আমরা গর্ভকালীন সময় যে ডেঞ্জার সাইনগুলো বলি, যেমন পিপিএইচ, অ্যাক্লামশিয়া, এটা আসলে মেডিকেল টার্ম, জানি না বুঝবেন কিনা। তো হচ্ছে পিপিএইচ, অ্যাক্লামশিয়া এগুলো কখন হয়, কখন বুঝতে পারবেন যে না আমার শরীরে আসলে হয়তো খারাপ কিছু হচ্ছে বা আমার সাথে খুব একটা খারাপ কিছু হতে যাচ্ছে, যেমন খিঁচুনি হতে পারে, হাইপার টেনশন ডেভেলপ করতেছে কিনা, এগুলো আসলে বাসায় বসে থাকলে বুঝবে না। যখন সে একজন মিডওয়াইফের কাছে আসবে, সে প্রতিনিয়ত টার্মিস্টার অনুযায়ী, আমরা পুরো প্রেগনেন্সিটাকে 3টা টার্মিস্টারে ভাগ করি। ফার্স্ট টার্মিস্টার প্রথম 3 মাসকে, দ্বিতীয় টার্মিস্টার বলা হয় মাঝের যে 3 মাস, এবং লাস্ট 3 মাসকে বলা হয় থার্ড টার্মিস্টার। তো এই টার্মিস্টার অনুযায়ী আসলে আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। তো এগুলো আসলে কখনোই বাসায় বসে থেকে ম্যানেজ করা বা হচ্ছে কোনো কিছু করা পসিবল না। তো যখনই একজন মা মিডওয়াইফের কাছে আসবে, কোনো কমপ্লিকেশন আছে কিনা বাচ্চা এবং মা উভয়ের, এটা একজন মিডওয়াইফ আগে থেকে আইডেন্টিফাই করতে পারে। এবং হাই রিস্ক মাদার শনাক্ত করার পর তাকে যদি আমার কাছে ম্যানেজ আমি না করতে পারি অ্যাজ এ মিডওয়াইফ, তখন আমি তাকে কোথায় রেফার করতে হবে, কার কাছে যেতে হবে, এটা একজন মিডওয়াইফই তাকে কাউন্সেলিং করে বলে দেবে। আচ্ছা, তার মানে ডক্টরের ম্যাক্সিমাম কাজই তো তাহলে মিডওয়াইফ করছেন। হ্যাঁ, অবশ্যই। উন্নত বিশ্বে আপনি দেখে থাকবেন আসলে কখনোই কোনো ডক্টর সরাসরি কোনো প্রেগনেন্ট মায়েদেরকে সরাসরি কাউন্সিলিং বা সেবা প্রদান করে না। কারণ হচ্ছে তারা উন্নত বিশ্ব তো আসলে তারা জানে যে এই মিডওয়াইফারি পেশাটা আসলে আরও 300 বছর আগে থেকেই চলমান, বাট আমাদের দেশে এটা খুবই নতুন, মাত্র আমাদের এই পেশার বয়স হয়েছে 10 বছর। তো আমরা আসলে ওইভাবে জানে না যে হচ্ছে মিডওয়াইফদের কাছে যেতে হবে বা কি করতে হবে, ওই জিনিসগুলা সাধারণ জনগণ জানে না। তো আসলে জানা উচিত, আসলে ওই যে প্রথমেই বললাম যে কার কাছে আমার যাওয়া উচিত। তো পুরো প্রসেসিংটাই একজন ডাক্তার কিন্তু নর্মাল ডেলিভারি করে না, এটাই আসলে আমরা সাধারণ জনগণ জানে না। নর্মাল ডেলিভারি পুরো কাজটাই হচ্ছে একজন মিডওয়াইফের। একজন মিডওয়াইফ যখন কোনো কমপ্লিকেশন দেখবে যে না মায়ের তার হাইপার টেনশন ডেভেলপ করছে, অ্যাক্লামশিয়া ডেভেলপ করছে, অথবা বাচ্চার কোনো সমস্যা, তখন একজন মিডওয়াইফই তাকে হচ্ছে রেফার করবে যে আপনি উপজেলা সদর হাসপাতালে যান, অথবা হচ্ছে জেলা সদর মেডিকেল হসপিটাল, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, একজন মিডওয়াইফ বলে দেবে। বাট নর্মাল প্রসেসটুকুই একজন মিডওয়াইফ করবে। আচ্ছা, 5 মে তো মিডওয়াইফ ডে, তো এটা সম্পর্কে একটু তাৎপর্য মূল্যায়নটা জানতে চাই। আসলে এই আজকের এই যে 5 মে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য মিডওয়াইফস, এই মিডওয়াইফস ডে টিম মানে পুরো ইয়াটাই হচ্ছে যে মিডওয়াইফদের কাজের স্বীকৃতি প্রদান করা, এবং হচ্ছে এইটার থিমটা হচ্ছে 1 মিলিয়ন মোর মিডওয়াইফস। এটা আসলে একটা বার্তা, বৈশ্বিক একটা বার্তা, সারা বিশ্বের মানুষকে এটাই বোঝানো হচ্ছে যে সারা বিশ্বে মিডওয়াইফ আসলে কতটা প্রয়োজন, এবং মিডওয়াইফের প্রচুর ঘাটতি রয়ে গেছে আমাদের দেশে। যেমন হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে, আমাদের এই বিশাল জলমলের মধ্যে গভর্নমেন্ট সেক্টরে অনলি 2,500 মিডওয়াইফ কাজ করতেছে, যেটা খুবই কম। এবং হচ্ছে এরকম একটা স্পেশাল ওয়ার্কফোর্স তৈরি করা আছে। আমাদের হচ্ছে রেজিস্টার প্রাপ্ত মিডওয়াইফ আছে প্রায় 12,000, যারা হচ্ছে ম্যাক্সিমামই বেকার আছে। তো আমি আসলে এটাই বলবো, যেহেতু এই ডের থিমটাই হচ্ছে 1 মিলিয়ন মোর মিডওয়াইফস, তো আসলে এটা দিয়ে একটা বার্তা প্রকাশ করা হচ্ছে যে আরও বেশি মিডওয়াইফের প্রয়োজন, এবং মিডওয়াইফদের কর্মসংস্থান তৈরি করা, নিরাপদ কর্মসংস্থান তৈরি করে মিডওয়াইফদেরকে প্রতিনিয়ত যদি প্রত্যেক বছর এটা আসলে গভর্নমেন্ট কাজ করতেছে, বাট খুবই স্লো। যদি প্রত্যেক বছরই মিডওয়াইফদের নিয়োগের অগ্রাধিকারটা আরেকটু বাড়ানো যায়, তাহলে আমার মনে হয় আমাদের দেশে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমিয়ে নিয়ে আসা সম্ভব। বাহ, খুব ভালো কথা বলেছেন আপু। মিডওয়াইফদের এখানে চ্যালেঞ্জ কি কি রয়েছে? চ্যালেঞ্জ বলতে আমি আমার কর্মক্ষেত্রেই বলি। আমার উপজেলা হেলথ কমপ্লেক্স শ্রীমঙ্গল আমার কর্মক্ষেত্র, তো ওইখানে আসলে আমরা মাত্র 4 জন মিডওয়াইফ, অথচ ওইখানে প্রায় 200+ নর্মাল ডেলিভারি হয়। এটা আসলে অনেক টাফ। তো এখানে আসলে আমি বলবো জনবলের অনেক ঘাটতি আছে, এটাও একটা চ্যালেঞ্জ। এবং আমাদের দেশের মানুষ জানেই না আসলে সেবাটা কিভাবে নিতে হবে, কার কাছ থেকে নিতে হবে এবং কিভাবে নিতে হবে, অ্যাপ্রোচটাই আসলে আমাদের ঠিক মতো হয় না।
সো ওই জায়গা থেকে চিন্তা করলে আমি বলবো আসলে চ্যালেঞ্জ অনেক, যেটা আসলে বলে শেষ করা সম্ভব না। তবে ওই চ্যালেঞ্জের মধ্যে থেকে আমরা চেষ্টা করি কিভাবে সবথেকে কোয়ালিটি কেয়ারটা দেওয়া যায়, সেটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এবং হচ্ছে ইউনিয়ন সাব সেন্টারগুলো যেটা একদম রোড লেভেলে আছে, মায়েরা আসলে খুব কাছে থেকে যাদেরকে পাবে তারা হচ্ছে একদম ইউনিয়ন সাব সেন্টারগুলোতে যেখানে আছে, সেখানে একজন মিডওয়াইফ আছে, বাট হচ্ছে এটা ওয়েল ডেকোরেটেড মানে ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলে ওইটা নাই। এবং হচ্ছে দেখা গেছে আয়া নাই, অথবা হচ্ছে ভালো কোনো সেট আপ নাই ডেলিভারি করানোর জন্য। এগুলো মোটামুটি চ্যালেঞ্জ। এবং হচ্ছে একজন মিডওয়াইফ যখন কাজ করবে, একজন মিডওয়াইফ 24/7 সার্ভিস দেওয়াটা অনেক বেশি টাফ। ওই ক্ষেত্রে যদি এখানে 3জন মিডওয়াইফ থাকে তাহলে 24/7 খুবই ইজিলি, এবং তারও তো আসলে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার দরকার আছে, তবেই না সে ভালো সেবা দিতে পারবে। তো ওই জায়গাগুলো আসলে চ্যালেঞ্জ। তো আমার মতে গভর্নমেন্টের উচিত আসলে এই প্রফেশনটাকে মূল্যায়ন করে পরবর্তীতে যেন মিডওয়াইফদের কাজের অগ্রগতি আরও বিবেচনা করা হয়, এবং হচ্ছে মিডওয়াইফদের সার্কুলার যেন প্রতি বছরই দেওয়া হয়, এবং মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর রোধে এসডিজি গোল অর্জনে মিডওয়াইফরা অবদান রাখতে পারবে, এই আমার বিশ্বাস। জি অবশ্যই। এখন পার্সেন্টেজ কেমন আছে মিডওয়াইফের? এখন হচ্ছে প্রায় 12,000 মিডওয়াইফ হচ্ছে লাইসেন্স প্রাপ্ত আছে। গভর্নমেন্ট জবে আছে মাত্র 2,500 প্লাস। তো বাকি যারা আছে সবাই হচ্ছে মোটামুটি বেকার আছে। আর হচ্ছে যারা আছে হিউম্যান, যেমন রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাজ করতেছে, বিভিন্ন এনজিওরা কাজ করতেছে। বাট আমরা জানি যে লেবার রুম প্রোটোকল, ওজিএসবি সংস্থা থেকে লেবার রুম প্রোটোকল নামে একটা প্রোটোকল তৈরি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রাইভেট সেক্টরগুলোতেও একটা করে লেবার রুম সেটিং থাকবে, এবং ওই লেবার রুম সেটিংয়ে একজন করে মিডওয়াইফ থাকবে, যিনি পুরো নর্মাল ডেলিভারি প্রসেসিংটা নিয়ে কাজ করবে। সো আমাদের দেশে দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে আসলে ওই সেটআপমেন্টটা নাই। প্রাইভেট সেক্টরে কোথাও মিডওয়াইফরা কাজ করতে পারতেছে না, মিডওয়াইফদের পজিশন ক্রিয়েট করা নাই ওইখানে। এবং হচ্ছে প্রাইভেট সেক্টরে সিজারিয়ান সেকশনের রেটটা অনেক বেশি, কারণ হচ্ছে একজন মিডওয়াইফই ওই পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারবে, কারণ একটা নর্মাল ডেলিভারি প্রসেসের জন্য কমপক্ষে 16 থেকে 18 ঘন্টা অপেক্ষা করতে হয়, একটা মায়ের সাথে থাকতে হয়। তাই একজন ডক্টরের আসলে অতটুকু সময় নাই যে একটা মায়ের পিছনে তার 12 ঘন্টা থেকে 18 ঘন্টা টাইম স্পেন্ড করা। তো ওই কাজটার জন্য আসলে মিডওয়াইফ। তা মিডওয়াইফ একটা মায়ের পাশে 24 ঘন্টা হলে শিফটিংয়ে যদি করে, তাহলে 24 ঘন্টা একটা মাকে সময় দিতে পারবে, কাউন্সিলিং করতে পারবে। কিন্তু সেটা তো বাসায় গিয়ে করছে না। না, বাসায় তো আসলে পসিবল না, কারণ হচ্ছে কমপ্লিকেশন। তাহলে একটা মা সারা দিন কি আপনাদের হ্যাঁ আমাদের এখানে সে যদি হসপিটালে আসে, একটা মায়ের 3 দিন 4 দিন থেকেও কিন্তু তার নরমাল ডেলিভারি হচ্ছে। আচ্ছা, অনেকেই মনে করে যে না, এটা ডেলিভারির আগে, কয়েকদিন আগে। আর যখন তারা প্রি প্ল্যানিং করছে তখন তো তারা আসছে যাচ্ছে কাউন্সেলিং করছে। কাউন্সেলিং করছে। এই ক্ষেত্রে যদি ইন কেস এরকম কোনো সিনারিও হয় যে হয়তোবা আসতে পারছেন না, বাট কিন্তু তার কাউন্সেলিং দরকার, ডেলিভারি ডেট আর কিছুটা দেরি আছে, সেই ক্ষেত্রে তিনি কি করবেন? সেক্ষেত্রে আমরা যেরকম ব্যবস্থা করছি যে অনলাইনে মাধ্যমে আমরা সবসময় টেলিকমিউনিকেশন সিস্টেম যেটাকে বলি, ওই রকম ব্যবস্থা আছে। এবং হচ্ছে আমরা যখন এন্টিনেটাল ভিজিটে আসে তখন আমরা প্রত্যেক মাকে কাউন্সেলিং করে দিই, মূলত ডেঞ্জার সাইন, যে এটা দেখলে আপনি কখনোই বাসায় বসে থাকবেন না। যখন দেখবেন আপনার অতিরিক্ত মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, অথবা রক্তক্ষরণ, বাচ্চা নড়াচড়া কমে গেছে, নড়াচড়া নাই, অথবা পানি ভেঙে গেছে, এই ধরনের জটিলতা আমরা আগে থেকেই কাউন্সেলিং করে রাখি মায়েদেরকে, যে এই ধরনের জটিলতা দেখা এখানে আরেকটা জিনিস স্পেসিফাই হয় যে আসলে প্রেগন্যান্সি অবস্থায় অনেক কিছু আছে হয়তোবা শেয়ার করা যায় না অনেকের সাথে, মিডওয়াইফদের সাথে এটা মনে হয় খুব ফ্রিলি শেয়ার করা যায়, এবং তারা সবচেয়ে বেস্ট কাউন্সেলিং তাদেরকে দিচ্ছেন। এটা আসলে বলতেই হয়, মিডওয়াইফরা হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিস যেটা এটা করে, এবং হচ্ছে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে, যে একজন পেশেন্ট আমাকে বিশ্বাস করে যে কথাগুলো বলবে, আমরা তার বিশ্বাসের মর্যাদা রেখেই ওই কাজগুলো করে থাকি। এই জন্য আমরা আসলে সবথেকে মায়েদের সবথেকে কাছে থেকে সেবাটা একজন মিডওয়াইফই দিয়ে থাকে। এখানে আসলে সবাই যদি এই কোর্সটা করে, ডাজন্ট মিন যে সবাই সেম ভাবে সার্ভিসটা দিবেন। তো এইটা আপনারা কিভাবে মেনটেন করছেন? এটা আসলে বিষয়টা হচ্ছে ওই যে প্রথমেই একটা কথা বললাম যে এই প্রফেশনটা সম্পর্কে জানতে হবে, যে আমি এই প্রফেশনে আসতে চাচ্ছি, এই প্রফেশনটার কাজ কি এবং কাদের নিয়ে কাজ। তো ওই মাইন্ড সেট আপ নিয়ে এই প্রফেশনে আসা উচিত আমার মনে হয়, কারণ হচ্ছে এখানে আসলে ধৈর্যের বিষয়, অনেকটা কাউন্সিলিংয়ের বিষয়, কারণ একটা মানুষের সাথে অনেক বেশি কথা বলতে হয়, সেই ধৈর্যটুকু নিয়েই এখানে আসলে আসা উচিত। কারণ হচ্ছে একটা মায়ের এমন একটা সিচুয়েশন, আসলে তো মুড সুইংও মনে হয়, মুড সুইং হয়, প্লাস হচ্ছে লেবার পেইনের থেকে বেশি ব্যথা এই পৃথিবীতে তো আর কিছু নাই। তো এরকম একটা সিচুয়েশনে একজন মায়ের পাশে থাকা, তার কতটুকু মানে
মেন্টালি স্ট্রং হইলে ওই জায়গাটাতে মাকে একটা সাপোর্ট দিতে পারবে, সেই চিন্তা ভাবনা করেই আসলে আসা উচিত। আচ্ছা, সবই তো মোটামুটি জানলাম, কিন্তু এরা এফোর্ট করতে পারবেন কারা? এই কাউন্সেলিংটা এফোর্ট করতে পারবেন কারা? শুধু কি আসলে হাই ক্লাসের পিপল যারা আছে তারা, নাকি সব শ্রেণী পেশার মানুষই এটা এফোর্ট করতে পারবেন? এটার মানে আপনি হয়তো বুঝতে পারছেন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনাদের সার্ভিস চার্জটা কত? আসলে গভর্নমেন্টে তো কোনো সার্ভিস চার্জ নেই, আপনি আসলেই সেবা পাচ্ছেন, এটা হচ্ছে একটা বিষয়। আর একটা হচ্ছে যারা প্রাইভেট হচ্ছে যেমন অনেকের নিজস্ব বার্থ সেন্টার আছে, যারা সেটআপমেন্ট করে সুন্দর করে নিজস্ব বার্থ সেন্টার আছে, তাদের কাছে আলাদা আলাদা ভাবে হচ্ছে নর্মাল ডেলিভারি ফি সর্বোচ্চ আমার মনে হয় এমন কোথাও নাই যে বার্থ সেন্টার আছে 5,000 টাকার বেশি কোথাও নাই, এবং সর্বনিম্ন 2,000 টাকা দিয়েও করা এরকমও আছে। বাট আমরা গভর্নমেন্টে যারা আছে এবং হচ্ছে হিউম্যানিটেরিয়ান সেটিংসে যারা কাজ করে সবাই কিন্তু ফ্রিতেই এই সার্ভিসগুলো দিয়ে থাকে, এবং এটা শুধু যারা হাই ক্লাস আছে তাদের জন্য এবং হচ্ছে লোয়ার ক্লাস যারা তাদের জন্য না, এরকম না, সবার জন্য। মা বলতে যাদেরকে বোঝায় সবাই, যারাই হচ্ছে মা হতে চাচ্ছেন পরামর্শ নেবেন একজন মিডওয়াইফের কাছ থেকে, যারাই হচ্ছে নর্মাল ডেলিভারি চাচ্ছেন তারাই একজন মিডওয়াইফের কাছে যাবেন, এবং ডেলিভারির পরে বাচ্চা এবং মা দুজনের সুস্থতা নিশ্চিত করতে একজন মিডওয়াইফের কাছে যাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু আপনাকে, ভালো লেগেছে কথা বলে, শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক